আজ আমরা পড়ব সলিউশন পার্ট 2। ওকে, তো এখানে আমরা মেনলি যেটা শিখবো সেটা হচ্ছে হেনরি ইকুয়েশন, রাউলস ল, আর হচ্ছে আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন, অ্যাজিওটোপ মিক্সচার, পজিটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশন, এগুলো আমরা শিখবো। আস্তে আস্তে আমরা শুরু করছি। তো প্রথম টপিকে আসছি। প্রথম টপিক হলো হচ্ছে হেনরিস ল। ওকে, কি অ্যাকচুয়ালি হেনরিস লটা আমরা এখন ডিটেলসে আসছি না, তার আগে তার বেসিক কিছু জানতে হবে। হেনরিস লটা হচ্ছে সলিবিলিটি অফ আ গ্যাস ইন লিকুইড, মানে একটা লিকুইডে একটা গ্যাস কতটা সলিউবল তার উপরে হচ্ছে হেনরিস ল। তাহলে এগুলো আমাকে হেনরিস ল বোঝার আগে আমাকে আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং solubility of a gas in liquid। তাহলে আমরা ফার্স্ট যেটা জানবো সেটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং সলিবিলিটি অফ আ গ্যাস ইন লিকুইড। ফার্স্ট যেটা জানবো সেটা হচ্ছে নেচার অফ গ্যাস। ফার্স্ট হচ্ছে নেচার অফ গ্যাস। নেচার অফ গ্যাস, ঠিক আছে। তাহলে নেচার অফ গ্যাস দু রকমের গ্যাস হতে পারে, একটা হচ্ছে পোলার গ্যাস আর একটা হচ্ছে নন পোলার গ্যাস। পোলার নন পোলার কনসেপ্ট না থাকলে কিন্তু খুব মুশকিল। এটা ক্লাস 11 এর কেমিক্যাল বন্ডিং এ ছিল। পোলার মানে কি, যার ভিতরে ডাইপোল মোমেন্ট ডেভেলপ করছে। পোলার গ্যাস মানে কি, একটা হচ্ছে HCl হচ্ছে পোলার গ্যাস। কারণটা কি, কারণ হচ্ছে H থেকে Cl এর দিকে বন্ডিংটা শিফট করছে, তার মানে এখানে হচ্ছে পার্সিয়াল পজিটিভ চার্জ ডেভেলপ করছে, এখানে পার্সিয়াল নেগেটিভ চার্জ ডেভেলপ করছে, তাই এটা হচ্ছে পোলার গ্যাস। নন পোলার গ্যাস কোনগুলো? নন পোলার গ্যাস হলো O2, N2, এগুলো হচ্ছে নন পোলার গ্যাস। এবার দেখো পোলার গ্যাস কি হয়। পোলার গ্যাস ডিসলভস ইন পোলার সলভেন্ট। কি বললাম? পোলার গ্যাস dissolves in polar solvent। আর নন পোলার গ্যাস কি? নন পোলার গ্যাস হচ্ছে not dissolved in polar solvent। ওকে, তাহলে আমরা কি দেখতে পেলাম যে একটা গ্যাস একটা লিকুইডে কিভাবে ডিসলভ করছে তার উপর কিন্তু তার নেচারটাও ডিপেন্ড করছে। এবার একটু বুঝিয়ে দিই যে পোলার গ্যাস কিভাবে পোলার সলভেন্টে ডিসলভ করছে। ধরো HCl কিভাবে ওয়াটারে ডিসলভ করছে, HCl, আর আমি ওয়াটার নিলাম HOH, ঠিক আছে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি হওয়ার জন্য বন্ডটা এদিকে শিফট করছে, পার্সিয়াল নেগেটিভ পার্সিয়াল পজিটিভ, এদিকে H হচ্ছে একই রকম ভাবে পার্সিয়াল পজিটিভ, Cl হচ্ছে পার্সিয়াল নেগেটিভ। তার মানে এই প্লাস মাইনাসের মধ্যে একটা হচ্ছে অ্যাট্রাকশন ডেভেলপ করছে। এই যে ফোর্স, এই ফোর্সগুলোর কি নাম ছিল বলো তো? এগুলো কিন্তু ক্লাস 11 এ ছিল ওই গ্যাসিয়াস স্টেট চ্যাপ্টারে। এগুলোকে বলা হয় ভ্যান ডার ওয়াল ফোর্স। এই ফোর্সগুলোকে কি বলা হয়? ভ্যান ডার ওয়াল ফোর্স। ওকে, ভ্যান ডার ওয়ালস ফোর্স। ভ্যান ডার ওয়াল ফোর্স অনেক রকমের ছিল, এর ডিটেইলস ক্লাস 11 এ পড়ানো হয়েছে। তো ভ্যান ডার ওয়াল ফোর্সের এই যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, এই ফোর্সটার নাম কি? এই ফোর্সটা দেখো, এরও ডাইপোল আছে, এরও ডাইপোল আছে, এই জন্য পার্টিকুলারলি ভ্যান ডার ওয়াল ফোর্সের এই ফোর্সটার নাম হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। ওকে, এর নাম হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। তাহলে আমরা কি দেখতে পেলাম যে পোলার গ্যাস পোলার সলভেন্টে, অবশ্যই লিকুইড সলভেন্টে ডিসলভ করছে। কারণ কি, এদের মধ্যে ভ্যান ডার ওয়াল ফোর্স ডেভেলপ করছে। সেই ভ্যান ডার ওয়াল ফোর্সের টাইপটার নাম কি? সেটা হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। আশা করছি তোমাদের নেচার অফ গ্যাস পোর্শনটা বুঝতে পেরেছি। এটা বুঝে নাও, তারপর আসছি সেকেন্ড পোর্শনে। তো ফ্যাক্টরস এফেক্টিং সলিবিলিটি অফ এ গ্যাস ইন লিকুইড, 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার। দেখো একটা কন্টেনার নেওয়া হলো, কন্টেনারে লিকুইড আছে, লিকুইডে গ্যাস ডিসলভ করানো হলো, গ্যাস ডিসলভ করানো হলো। যে টেম্পারেচারটাকে ইনক্রিজ করানো হচ্ছে তখনই কি হচ্ছে, গ্যাস মলিকুলসের কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে। তো গ্যাস মলিকুলসের কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে, গ্যাস মলিকুলসের স্পিডটাও বেড়ে যাচ্ছে বা র্যান্ডমনেসটাও বেড়ে যাচ্ছে, যার ফলে হচ্ছে এরা লিকুইড থেকে বেরিয়ে যেতে চাইছে। এই কারণের জন্য কি হচ্ছে, টেম্পারেচার যদি ইনক্রিজ করানো হয় তাহলে সলিউবিলিটি অফ এ গ্যাস ইন লিকুইড ডিক্রিজ করছে। এটাকে আরেক রকম ভাবে এক্সপ্লেন করা যায়, সেটা হচ্ছে লা চ্যাটেলিয়ার প্রিন্সিপালের সাহায্যে। লা চ্যাটেলিয়ার প্রিন্সিপালও কিন্তু তোমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে ক্লাস 11 এ শিখেছো। ওকে, তাও আমি বলে দিচ্ছি কি জিনিস। সেটা হচ্ছে ধরো এ পিওর গ্যাস ছিল, এখান থেকে এ গ্যাস dissolved in B
লিকুইড। এই যে ফ্যাক্টরটা হলো, এটা হচ্ছে ডেল্টা এইচ হচ্ছে নেগেটিভ, ডেল্টা এইচ হচ্ছে নেগেটিভ, মানে রিঅ্যাকশনটা হচ্ছে এক্সোথার্মিক, রিঅ্যাকশনটা হচ্ছে এক্সোথার্মিক। ওকে, তাহলে ডেল্টা এইচ নেগেটিভ। এবার দেখো লাস্ট লেয়ার প্রিন্সিপাল কি বলছে, ডেল্টা এইচ নেগেটিভ মানে কি, এটা হলে হিট প্রডিউস হচ্ছে, ঠিক আছে, রিঅ্যাকশনটা হলে হিট প্রডিউস হচ্ছে। এবার দেখো ছোট্ট করে লাস্ট লেয়ার প্রিন্সিপালটা একটু বলে দিই। লাস্ট লেয়ার প্রিন্সিপাল বলছে যখন কোনো সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে, ইকুইলিব্রিয়ামে হার্ম করে এরকম যে কোনো ফ্যাক্টর, টেম্পারেচার হোক, প্রেসার হোক, কনসেন্ট্রেশন হোক, যদি বাড়ানো হয় তাহলে ইকুইলিব্রিয়াম কি চাইছে, অটোমেটিক সেটাকে শিফট করতে। মানে যদি বাড়ানো হয় তাহলে ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে, যেদিকে গেলে বাড়ানো টেম্পারেচারটা কমে যাবে। ধর প্রেসার কমানো হলো, তাহলে কোন দিকে শিফট করবে, যেদিকে গেলে কমানো প্রেসারটা বেড়ে যাবে। ওকে, তাহলে যদি আমরা দেখি ফরওয়ার্ড রিঅ্যাকশনে কি দেখতে পাচ্ছি আমরা, ফরওয়ার্ড রিঅ্যাকশন হলে কিন্তু হিট মানে প্রডিউস হচ্ছে, ফরওয়ার্ড রিঅ্যাকশনে হিট কি হচ্ছে, প্রডিউস হচ্ছে। এবার যদি আমরা টেম্পারেচারটাকে বাড়িয়ে দিই, ভালো করে ভাবো, টেম্পারেচারটাকে বাড়িয়ে দিলাম, তখন কি হচ্ছে, তখন টেম্পারেচার বাড়ানো হলে ফরওয়ার্ড রিঅ্যাকশনে কি হচ্ছে, এমনি হিট প্রডিউস হচ্ছে, তাহলে টেম্পারেচার বাড়ানো হলো, টেম্পারেচার বাড়ানো হলো, তাহলে লাস্ট লেয়ার প্রিন্সিপাল কি বলছে, টেম্পারেচার বাড়ানো হলো, তাহলে এই ফ্যাক্টরটাকে নালিফাই করার জন্য তাহলে কি হবে, ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে, যেদিকে গেলে এই টেম্পারেচারটাকে কমানো যাবে। আমার ফরওয়ার্ড রিঅ্যাকশন হলে কি হচ্ছে, টেম্পারেচার কি হচ্ছে, আরো ইনক্রিজ করছে, তাহলে রিঅ্যাকশনটা কি চাইবে, ব্যাকওয়ার্ড ডিরেকশনে যেতে, তাহলে গ্যাস ডিজলভ, গ্যাসের যে সলিবিলিটি সেটা কিন্তু আরো কমে যাবে। তাহলে কি টেম্পারেচার যদি বাড়ানো হলো, যেহেতু ফরওয়ার্ড রিঅ্যাকশনে হিট প্রডিউস হয়, টেম্পারেচার বাড়লে টেম্পারেচারটাকে কমাতে চাইছে, এই কারণের জন্য রিঅ্যাকশনটা ফরওয়ার্ড না হয় কি হবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অকার্স। তার মানে কি হলো, যদি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হয় তার মানে কি এ গ্যাসের বি লিকুইডের যে সলিবিলিটি সেটা কিন্তু কমে গেল। এই কারণের জন্য solubility of A gas in B liquid decreases. ওকে, এবার যদি ভালো করে ভাবো, এবার যদি টেম্পারেচারটা কমানো হয়, যে টেম্পারেচারটা কমানো হলো, তাহলে কি হলো, টেম্পারেচারটা কমালে লাস্টের দিকে প্রিন্সিপাল কি বলছে, ইকুইলিব্রিয়াম সেদিকে শিফট করবে, যেদিকে গেলে টেম্পারেচারটাকে বাড়ানো যাবে। আর ফরওয়ার্ড রিঅ্যাকশনে কি হচ্ছে, হিট প্রডিউস হচ্ছে, মানে টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। তাহলে কি হলো, যদি টেম্পারেচারটাকে কমানো হয় তাহলে কি হবে, solubility of A gas in B liquid increases. ওকে, তাহলে এফেক্ট অফ টেম্পারেচার আশা করছি বোঝা গেল। নেক্সট আসছি 3 নম্বর ফ্যাক্টরে। এখন যেটা বলবো সেটা হচ্ছে এফেক্ট অফ প্রেসার। কি বলছে, প্রেসার বাড়লে সলিবিলিটিও বেড়ে যায়। কেন হচ্ছে বাবু, এই লিকুইডের ভিতরে গ্যাস ডিসলভ আছে, এবার প্রেসার বাড়িয়ে দেওয়া হচ্ছে, প্রেসারগুলোকে অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে কি হচ্ছে, আরো বেশি করে গ্যাস মলিকিউল ডিসলভ করে যাচ্ছে। তাহলে প্রেসার বাড়লে কি হচ্ছে, সলিবিলিটি বেড়ে যাচ্ছে। এর উপর বেস করে ডেভেলপ করলো হেনরিস ল। দেখো হেনরিস ল কি বলছে, স্টেটমেন্টটা নোট করবে। হেনরিস ল, দা পার্সিয়াল প্রেসার অ্যাপ্লাইড বাই এনি গ্যাস অন ইটস লিকুইড সারফেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস মোল ফ্র্যাকশন প্রেজেন্ট ইন লিকুইড সলভেন্ট। মানে কি, পার্সিয়াল প্রেসার কতটা অ্যাপ্লাই করছে, তার মানে এখান থেকেই আসছে, ভালো করে ভেবে দেখো, এই প্রেসার, এফেক্ট অফ প্রেসার থেকেই কিন্তু হেনরিস কনসেপ্ট ডেভেলপ করছে। এখানে কি বলছে, দ্য পার্সিয়াল প্রেসার, শুধু প্রেসারের জায়গায় আমরা কি নিলাম, পার্সিয়াল প্রেসার, পার্সিয়াল প্রেসার। তাহলে কি বলছে, দ্য পার্সিয়াল প্রেসার অ্যাপ্লাইড বাই এনি গ্যাস অন ইটস লিকুইড সারফেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে কি বলছে, প্রেসার ডাইরেক্টলি প্রপোর্শনাল কি, টু ইটস সলিবিলিটি। তাহলে এখানে সলিবিলিটি মানে কি, সলিবিলিটি বলছে মোল ফ্র্যাকশন, মানে কতটা মোল ফ্র্যাকশনে গ্যাস লিকুইডে ডিসলভ করেছে, সেটা দিয়ে আমরা সলিবিলিটি মেজার করছি। তার মানে কি হচ্ছে, যে পি প্রপোর্শনাল টু এক্স। এক্স মানে কি, এক্স মানে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ গ্যাস dissolved in লিকুইড। ওকে, তাহলে যখন আমরা প্রপোর্শনাল থেকে ইকুয়ালে আনছি তাহলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট পাচ্ছি, তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি হেনরিস ল। এবার তাহলে এখান থেকে কি পাচ্ছি, P ইকুয়াল টু KH ইনটু X। তাহলে এই কনস্ট্যান্টটার কি নাম দেওয়া হলো, এই কনস্ট্যান্টটার নাম দেওয়া হলো হেনরিস ল বলে, এর নাম হলো হেনরিস
কনস্ট্যান্ট। ওকে, তাহলে এর নাম হলো হেনরিস কনস্ট্যান্ট। তাহলে আমরা হেনরিস ল এর ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন পেলাম। এবার যদি এটা আমরা গ্রাফ প্লট করি, দেখো গ্রাফ প্লট করতে গেলে ক্লাস 11 এর ম্যাথসের স্ট্রেট লাইন চ্যাপ্টারটা খুব ভালো করে জানতে হবে। আমরা y = mx + c থেকে বার করব। y = mx + c, ইকুয়েশনটা আশা করি সবার জানা আছে। এখানে y মানে কি, তার মানে পার্শিয়াল প্রেসার। ওকে, y অ্যাক্সিসে কি নেব, পার্শিয়াল প্রেসার। তাহলে y অ্যাক্সিসে পার্শিয়াল প্রেসার নিলাম, আর x অ্যাক্সিস বরাবর কি নিলাম, মোল ফ্র্যাকশন অফ গ্যাস ডিসলভড ইন লিকুইড x। তাহলে দেখো y = mx + c, এখানে কোনো c নেই, তার মানে অরিজিন থেকে যাবে আর পজিটিভ স্লোপ হচ্ছে। তাহলে গ্রাফটা কিরকম হলো, এইরকম। তাহলে স্লোপের ভ্যালু কত হলো, স্লোপের ভ্যালু হলো kh। এই mটা হচ্ছে স্লোপ, তাহলে স্লোপ পেলাম হচ্ছে kh। এটা হচ্ছে হেনরিস ইকুয়েশনের গ্রাফ। এবার এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখবো, এই মানে হেনরিস কনস্ট্যান্ট কিভাবে টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট করে। ঠিক আছে, হেনরিস কনস্ট্যান্ট কিভাবে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে সেটা আমরা শিখবো। ওকে, হেনরিস কনস্ট্যান্ট কিভাবে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে সেটা আমরা শিখতে চলেছি। দেখাচ্ছি এট কনস্ট্যান্ট প্রেসার, মানে প্রেসারটাকে যদি ফিক্স ধরে নিই, তাহলে কি পাচ্ছি, kh ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/x। দেখো যার বুঝতে অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে p টাকে ফিক্স ধরে নিলাম, তাহলে kh = কি হচ্ছে 1/x, ওই জন্য এটাকে কনস্ট্যান্ট ধরে নিয়েছিলাম ফিক্স বলতে, ওই কারণের জন্য kh ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/x। এবার টেম্পারেচার ডিপেন্ডেন্ট করতে গেলে আমাদের কিন্তু পুরাতন জিনিসটা রিমাইন্ডার করতে হবে। আমরা কি দেখেছিলাম, টেম্পারেচার বাড়লে কিন্তু সলিবিলিটি কমে যায়। ওকে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে kh প্রপোর্শনাল টু 1/x, মানে কি, x মানে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ গ্যাস ডিসলভড ইন লিকুইড। এটাকে কি বলে অ্যাকচুয়ালি, সলিবিলিটি। তার মানে kh প্রপোর্শনাল টু 1 সলিবিলিটি। এবার ভালো করে দেখো, সেটা হচ্ছে টেম্পারেচারের সাথে সলিবিলিটির কি রিলেশনশিপ। সলিবিলিটি যদি হচ্ছে কমে তাহলে কি টেম্পারেচার বাড়ে, বা টেম্পারেচার বাড়লে সলিবিলিটি কমে। তাহলে আমার এখানে কি সলিবিলিটি ইনভার্স রিলেশনশিপ এখানে, আর এখানেও তাহলে আমরা কি পাচ্ছি যে 1 সলিবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তাহলে কি দেখতে পাচ্ছি যে টেম্পারেচার ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 সলিবিলিটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে kh প্রপোর্শনাল টু টেম্পারেচার। ওকে, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম, টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে হেনরিস কনস্ট্যান্টের ভ্যালুও ইনক্রিজ করবে। এটাই হচ্ছে আমাদের হেনরিস ল পোরশন বা ফ্যাক্টরস এফেক্টিং সলিবিলিটি অফ এ গ্যাস ইন লিকুইড। এরপর আমরা আসবো ভেপার প্রেসার। ওকে, এখন যেটা শিখবো সেটা হচ্ছে ভেপার প্রেসার। ভেপার প্রেসারটা কি, দ্য পার্শিয়াল প্রেসার, নোট ডাউন করে নেবে, দ্য পার্শিয়াল প্রেসার exerted by any vapor or gas on the surface of any liquid or solution which is volatile in nature at equilibrium condition। এটাই হচ্ছে পার্শিয়াল প্রেসার। তার মানে পার্শিয়াল প্রেসারকে যদি আমরা জেনারেলাইজ করি কি দেখতে, মানে ভেপার প্রেসারকে যদি আমরা জেনারেলাইজ করি কি দেখতে পাচ্ছি, ভেপার প্রেসার হলো তাহলে অ্যাকচুয়ালি যে পার্শিয়াল প্রেসারটা গ্যাস মলিকিউল সলিউশনে দিচ্ছে সেটাই হচ্ছে তার ভেপার প্রেসার। ওকে, তাহলে আমরা যেটা শিখবো ফ্যাক্টরস এফেক্টিং ভেপার প্রেসার। ওকে, ভেপার প্রেসারকে আমরা ভিপি বলে লিখবো, ফ্যাক্টরস affecting vapor pressure। ওকে, ফ্যাক্টরস affecting vapor pressure। এক নম্বর ফ্যাক্টর হলো টেম্পারেচার। টেম্পারেচার বাড়লে ভেপার প্রেসার ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে। টেম্পারেচার বাড়ানো হলো ভেপার প্রেসার ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে। চলো ভাবো, এই হচ্ছে কন্টেনার, পিওর লিকুইড আছে। আচ্ছা, লিকুইড মলিকুলস গুলোকে আমরা এইভাবে লিখি সবথেকে ভালো হবে। লিকুইড মলিকুলস এর কি জানি আমরা, এই ইন্টারমলিকুলার ডিসটেন্সটা লো হচ্ছে, যদিও সবথেকে লো হচ্ছে ইন্টারমলিকুলার ডিসটেন্স হচ্ছে সলিডের জন্য। ঠিক আছে, আমরা আমাদের জন্য ধরে নিলাম এই হচ্ছে লিকুইড, এরকম ভাবে আছে। এইবার টেম্পারেচার দেওয়া হলো, টেম্পারেচার দিলে কি হবে, যে টেম্পারেচার বাড়ানো হলো আমরা কি জানি লিকুইড গ্যাসে কনভার্ট হবে। যখনই লিকুইড গ্যাসে কনভার্ট হবে তাহলে সারফেসে গ্যাস মলিকুলস আসছে, তাহলে কি হলো সারফেসে গ্যাস মলিকুলের মধ্যে কিন্তু ইন্টারমলিকুলার ডিসটেন্সটা বেশি। তাহলে কি হলো, যখনই টেম্পারেচার দেওয়া হলো তখন কিন্তু লিকুইড কি হলো গ্যাসে কনভার্ট হলো। যেই গ্যাসে কনভার্ট হলো, গ্যাস বা ভেপারে কনভার্ট হয়ে গেল, তখন কিন্তু সারফেসে ভেপার প্রেসারটা যা ছিল আরো টেম্পারেচার দেওয়া হলো, আরো লিকুইড ভেপারে কনভার্ট হলো। তাহলে কি হলো, ভেপার প্রেসারটা ইনক্রিজ করলো। এই কারণের জন্য টেম্পারেচার বাড়ালে ভেপার প্রেসার ইনক্রিজ করে। ওকে, নেক্সট আসছি 2 নম্বর পয়েন্টে।
2 নম্বর পয়েন্ট, নেচার অফ লিকুইড। নেচার অফ লিকুইড, যে লিকুইডটা আছে তার নেচারের উপর ডিপেন্ড করছে। কিরকম ভাবে? সেটা বলছে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যত কম হবে, ভালো করে ভাবো, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন মানে কি ধরে রেখেছে, তাহলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যত কম হবে তত তার কিন্তু ভেপার প্রেসারটা বেশি হবে। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কম মানে কি, তাদের মধ্যে অ্যাট্রাকশনটা কম, তাহলে হিট দিলেই সঙ্গে সঙ্গে বা হিট না করলেও ইজিলি কিন্তু না ভেপারে কনভার্ট হতে পারবে। এই জন্য ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যত কম হবে ভেপার প্রেসার কিন্তু তত বেশি হবে। দেখো দুটো এক্সাম্পল নিয়ে কাজ করতে পারি আমরা। একটা হচ্ছে ধরো ডাইমিথাইল ইথার CH3 ও CH3, আর একটা হচ্ছে ইথানল C2H5OH। এই এক্সাম্পলটা আমরা ক্লাস 10th লেভেলেও শিখেছিলাম। এদের জেনারেল ফর্মুলা হচ্ছে C2H6O। দেখো এবার আমরা কি শিখেছিলাম, এটার জন্য কিন্তু কোনো হাইড্রোজেন বন্ডিং হয় না, কিন্তু এটার জন্য ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়। মনে আছে? এটা আমরা ক্লাস 11 এ শিখেছিলাম। C2H5OH এর জন্য ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকে। তাহলে কি হলো, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকার জন্য এর কি হলো, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক বেড়ে গেল। এই কারণের জন্য এর ভেপার, দুজনের মধ্যে যদি কম্পেয়ার করি, এর ভেপার প্রেসারটা লো, এর ভেপার প্রেসারটা হচ্ছে হাই, এর হচ্ছে ভিপি হাই। ক্লিয়ার করতে পারলাম? আর এই যে হাইড্রোজেন বন্ডিং টু টাইপসের, একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, একটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। কোন কম্পাউন্ডের হয়, কিভাবে হয়, যদি কারোর এই জায়গাটা প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি হচ্ছে হাইড্রোজেন বন্ডিংটা কি আরো ভালো করে বুঝিয়ে দেবো। আপাতত আমি ধরে নিলাম যে সবাই হাইড্রোজেন বন্ডিংটা বোঝো এবং এই জিনিসটা জানো। তার বেসিসে আমরা উত্তর দিলাম কি, যে ডাইমিথাইল ইথারের ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং আসছে না, তাই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা লো, এই কারণের জন্য এর ভেপার প্রেসারটা হাই। থার্ড পয়েন্ট হচ্ছে বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট কি হচ্ছে, খুব সোজা, বয়লিং পয়েন্ট যত লো হবে ভেপার প্রেসারটা কি হবে, তত হাই হবে। বয়লিং পয়েন্ট লো হওয়া মানে কি, খুব ইজিলি বয়েল করে যেতে পারবে, যত ইজিলি বয়েল করে যেতে পারবে ভেপার প্রেসারটা তত হাই হবে। যে কারণে আমরা এখানে সবসময় ভোলাটাইল সলভেন্ট নিয়ে কাজ করছি। ভোলাটাইল হলে কি হচ্ছে, ভোলাটাইল মানে হচ্ছে বয়লিং পয়েন্টটা খুব লো। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 4 নম্বর পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে পিউরিটি অফ লিকুইড। পিউরিটি অফ লিকুইড। দেখো লিকুইড যত পিওর হবে ভেপার প্রেসারটা তত হাই হবে, কারণটা আমরা পরে গিয়ে ডিসকাস করবো, কারণ পরে ডিটেলস আছে। ওকে, তাহলে পিউরিটি অফ লিকুইড, এই পয়েন্টটা কি হচ্ছে, পিউরিটি অফ লিকুইড। পিউরিটি অফ লিকুইড মানে লিকুইড যত পিওর থাকবে, মানে এতে যদি আমরা হচ্ছে সলিড সলিউট অ্যাড করব না, কারণ পিউরিটি অফ লিকুইড যত বেশি হবে তার ভেপার প্রেসার কি হবে, তত হাই হবে। এবার সলিড সলিউট অ্যাড করলে লিকুইডের যে ভেপার প্রেসারটা কমে যায় কেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমরা পরে ডিটেলসে আসছি। তাহলে আপাতত এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা আসবো রাউলস ল। এবার আসছি রাউলস ল। রাউলস ল কি বলছে, ফর এনি ভোলাটাইল সাবস্টেন্স, ঠিক আছে, ফর এনি ভোলাটাইল সাবস্টেন্স the partial pressure exerted by vapor or gas on the surface of liquid or solution is directly proportional to its mole fraction in liquid or solution। ভালো করে খেয়াল করো, রাউলস ল স্টেটমেন্ট আর হেনরিস ল স্টেটমেন্ট কিন্তু অনেকটা একই রকম হয়ে যাচ্ছে, শুধু ডিফারেন্সটা কোনখানে, রাউলস ল কিন্তু অ্যাপ্লিকেবল ফর ভোলাটাইল সাবস্টেন্স। ওকে, ওই জন্য লেখা রয়েছে ফর এনি ভোলাটাইল সাবস্টেন্স দা পার্সিয়াল প্রেসার এক্সার্টেড বাই ভেপার অর গ্যাস, মানে ভেপার যে পার্সিয়াল প্রেসারটা দিচ্ছে অন দা সারফেস অফ লিকুইড অর সলিউশন। আর একটা জিনিস খেয়াল করো, এটা কোথায় যায়, সারফেসে, অন দা সারফেস অফ লিকুইড অর সলিউশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস মোল ফ্র্যাকশন ইন লিকুইড অর সলিউশন। ওকে, তাহলে রাউলস ল ডিটেইলস পড়তে গেলে আমাকে দুটো কেস দেখতে হবে। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কেস 1, যেখানে হচ্ছে ভোলাটাইল সলিউট প্লাস ভোলাটাইল সলভেন্টই আছে, ভোলাটাইল সলিউট আর হচ্ছে ভোলাটাইল সলভেন্ট। ভালো করে খেয়াল করো, একটু বুঝলে ব্যাপারটা খুব ইজি লাগবে। তাহলে এটাকে আমি সলভেন্ট ধরলাম, সলভেন্টটাকে এ ধরছি,
শুধু এখানে দেখলাম পিওর সলভেন্ট আছে যেটা হচ্ছে এ, আর এটা হচ্ছে পিওর সলিউট আছে যেটাকে আমরা বি ধরলাম। ঠিক আছে, ধরো এটা হচ্ছে লিকুইড ফেজ আর বি এর লিকুইড ফেজ ধরো, বিটাকে এইভাবে রিপ্রেজেন্ট করলাম। ক্লিয়ার? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, যাতে দুটো মলিকিউলসকে চিনতে পারি। ওকে, এ আর বি। এবার দেখো এ সারফেসে যে ভেপার আছে, এই হচ্ছে আমার এ সারফেসে ধরে নিলাম ভেপার আছে। ঠিক আছে, আর বি এর সারফেসেও ভেপার আছে, এই ধরে নিলাম আমার হচ্ছে বি এর সারফেসে ভেপার। টোকার আগে একটা জিনিস ভালো করে বুঝবে, এগুলো কিন্তু আননেসেসারি টুকে নেবে না। এখানে দেখো আমি কিন্তু তিনটে করেছি, এখানে দুটো করেছি, এই নয় যে তোমাদের তিনটে দুটোই করতে হবে। যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে আমি অ্যাজিউম করে নেব যে এই যে সলভেন্টের দুজনেই ভোলাটাইল, কিন্তু সলভেন্টটা হচ্ছে মোর ভোলাটাইল। বোঝা গেল? তার মানে হচ্ছে সলভেন্টের যে পার্শিয়াল প্রেসারটা সেটা আমরা বেশি ধরে নিচ্ছি। এই কারণের জন্য দেখাচ্ছি সলভেন্টের ভেপার স্টেটে তিনটে মলিকুলস রয়েছে, কিন্তু সলিউটের ভেপার স্টেটে দুটো মলিকুলস রয়েছে। ক্লিয়ার? এবার যখন দুটোকে মিক্স করে দেওয়া হলো, এই যে কন্টেনারটা হলো, এখানে কিন্তু লিকুইড স্টেটে সলিউট আর সলভেন্ট দুটোই থাকছে। বুঝতে পারছো কি বুঝতে পারছি এখানে এ আর বি, এ আর বি। এবার দেখো ভেপার প্রেসারটা স্লাইডলি ডিক্রিজ করে যাচ্ছে কেন? দেখো তাহলে এই সলভেন্টের এর তুলনায় কিন্তু ভেপার প্রেসারটা স্লাইডলি ডিক্রিজ করছে। কেন করছে? কারণ এ যদি তিনটে প্রডিউস করতে পারতো, সেখানে কিন্তু দুটো প্রডিউস করতে পারতো। তার ফলে দেখা যাচ্ছে কি সারফেসে এরকম একটা কন্ডিশন আসছে। ঠিক আছে, এর যে এফেক্টটা সেটা আমরা নন ভোলাটাইল, যখন নন ভোলাটাইল সলিড নেবো এটা আরো ভালো বুঝতে পারবো। তাহলে এখন যে কেসটা হলো সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে সলিউশন। ঠিক আছে, পিওর অবস্থায় এই যে প্রেসারটা দেবে সেটাকে ধরে নিলাম, পার্শিয়াল প্রেসার দেবে সেটা হচ্ছে পিএ নট, আর এর জন্য ধরে নিলাম পিবি নট। আর আমরা এটাও অ্যাজিউম করে নিলাম, অ্যাজিউমিং পিএ নট গ্রেটার দেন পিবি নট, যেটা শুরু থেকে বলে আসছি। এবার দেখো যদি আমরা রাউলস ফর্মুলাটা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ এ মানে পি প্রপোর্শনাল টু এক্স এ, তাই তো? পি প্রপোর্শনাল টু এক্স এ। এবার আমরা লিখতে পারি পি ইকুয়াল টু পি এ নট ইন্টু এক্স এ। এবার দেখো পি এ নট কেন নিলাম? পি এ নট মানে কি? পিওর সলিউট বা সলভেন্টের জন্য, মানে পিওর সলভেন্টের জন্য যে ভ্যালুটা সেটা কিন্তু কনস্ট্যান্ট, এই জন্য আমরা এটাকে কনস্ট্যান্ট হিসেবে লিখতেই পারি। ঠিক এখান থেকেও পেলাম পি অফ এ ইকুয়াল টু পি এ নট এক্স এ, আর এখান থেকেও পাচ্ছি যে পিবি ইকুয়াল টু, তাহলে একই রকম ভাবে তার মানে হচ্ছে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পি বি প্রপোর্শনাল টু এক্স বি, তাহলে পিবি ইকুয়াল টু পিবি নট ইন্টু এক্স বি। তাহলে এখন যদি আমি টোটাল প্রেসার ধরি, টোটাল প্রেসারকে যদি পিটি বলি, তাহলে টোটাল প্রেসার মানে হচ্ছে পি টোটাল। ওকে, টোটাল প্রেসার ইকুয়াল টু, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? পি এ প্লাস পিবি। তাহলে পি এর জায়গায় লিখতে পারি, পি এর জায়গায় কি লিখবো? পি এ নট এক্স এ, আর পিবির জায়গায় লিখবো পিবি নট এক্স বি। এবার দেখো পি এ নট এক্স এ, আচ্ছা এটা আমরা আগেও বলেছিলাম যে মোল ফ্র্যাকশন মানে কি? দুজনের মোল যোগ করলে কিন্তু 1 হবে, মানে কি এক্স এ প্লাস এক্স বি ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি যে এক্স বি ইকুয়াল টু 1 মাইনাস এক্স এ। ওকে, তাহলে এখানে এটা লিখবো। তাহলে কি দেখতে পাচ্ছি? এটা পিবি নট 1 মাইনাস এক্স এ। ওকে, এবার যদি এটা ক্যালকুলেট করি তাহলে পি টোটাল ইকুয়াল টু কি পাচ্ছি? পি টোটাল ইকুয়াল টু পাচ্ছি পিবি নট প্লাস এক্স এ কমন নিয়ে নিলাম, পি এ নট মাইনাস পিবি নট। এই হচ্ছে আমার টোটাল প্রেসার। এবার যদি এটা আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, কিরকম দেখতে পাচ্ছি? ধরো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছি এটার জন্য, কোনটার জন্য? এইটার জন্য গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছি। ভালো করে দেখো এই ইকুয়েশনটার জন্য। ইকুয়েশনটা কি লেখা আছে? এখানে লিখছি পি আই ইকুয়াল টু পি এ নট ইন্টু এক্স এ। এবার এক্স এ যদি 0 হয়, ভালো করে দেখো, এক্স এ যদি 0 হয় তাহলে পি আই ইকুয়াল টু কত হচ্ছে?
0 আর এখানে মোল ফ্র্যাকশনের ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে 1 হতে পারে তাহলে x এ যদি 1 হয় তাহলে pa ইকুয়াল টু কত হচ্ছে pa নট তাহলে ভালো করে দেখো যদি আমরা হচ্ছে এই জায়গাটা x এ ইকুয়াল টু 0 আর এই জায়গাটা হচ্ছে x ইকুয়াল টু 1 ধরি ওকে তাহলে x এ ইকুয়াল টু 0 হলে আর আমার এখানে এই বরাবর যদি pa প্লট করানো হয় তাহলে প্রেসার প্লট করানো হয় পার্শিয়াল প্রেসার তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 0 পয়েন্টে এটা কত হচ্ছে 0 আর 1 এ কত হচ্ছে 1 এ হচ্ছে pa নট ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে pa নট তাহলে এর জন্য কি হচ্ছে এই হলো এবার দেখো একই রকম ভাবে একই গ্রাফে যদি এটাকেও রিপ্রেজেন্ট করি তাহলে এটার জন্য কি হচ্ছে এটা ছিল pb ইকুয়াল টু pb নট xb তাহলে কি করলাম এখানে তার মানে কি xb ইকুয়াল টু 0 আর এখানে হচ্ছে xb ইকুয়াল টু 1 ভালো করে দেখো xb ইকুয়াল টু 0 হলে pb কত হচ্ছে xb 0 হলে pb ও 0 কিন্তু xb ইকুয়াল টু 1 হলে pb হচ্ছে pb নট এবার একটা জিনিস খেয়াল করো এটা হচ্ছে pa নট তাহলে এই পর্যন্ত pb নট কিন্তু আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম যে pb নট কিন্তু pa নটের থেকে ছোট তাহলে pb নট কোন জায়গাটা এলো এই রকম জায়গায় এলো ওকে তাহলে এটাকে ধরে নিলাম pb নট তাহলে এই হলো আমার গ্রাফ তাহলে p টোটাল কোনটা হলো তাহলে p টোটাল হলো এইটা হচ্ছে আমার p টোটাল এটা কিন্তু স্ট্রেট লাইন হ্যাঁ আমরা আঁকতে গিয়ে বেঁকে গেল এটা হচ্ছে p টোটাল ওকে এটা হচ্ছে p টোটাল তাহলে মিলিয়ে নাও সেটাও আবার মিললো কিনা দেখো p টোটাল মানে কি ধরো x এ x ইকুয়াল টু 0 বসাও তাহলে p টোটালে x ইকুয়াল টু 0 বসালে কি ভ্যালু আসছে pb নট দেখো 0 বসালে হচ্ছে pb নট আর যদি তুমি হচ্ছে 1 বসাও তাহলে কি পাচ্ছ 1 বসালে pb কেটে যাচ্ছে pa নট ওকে তখন 1 আসছে pb নট তাহলে আমরা কেস 1 টা পুরো ডিটেইলসে বুঝতে পারলাম এবার আমরা আসবো কেস 2 এবার আসছি কেস 2 কেস 2 কি কেস 2 হলো নন ভোলাটাইল সলিউট প্লাস ভোলাটাইল সলভেন্ট এখান থেকে যে কনসেপ্টটা ডেভেলপ করছে এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটেটিভ প্রপার্টি যার নাম হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার ওকে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার কিভাবে আসছে দেখছি দেখো সেই আগের মতো আবার শুরু করব এই আমার হচ্ছে সলভেন্ট ঠিক আছে এর নাম হচ্ছে সলভেন্ট যেটাকে আমরা ধরলাম এ হচ্ছে সলভেন্ট ঠিক আছে সলভেন্টের এই হচ্ছে আমার লিকুইড স্টেট ভালো করে বুঝবে সলভেন্ট হচ্ছে লিকুইড স্টেট আর এই হচ্ছে সারফেসে গ্যাসিয়াস স্টেটে এই হচ্ছে প্রেসার অ্যাপ্লাই করছে যার আমরা ধরে নিলাম যেটা হচ্ছে pa নট ফর পিওর এ ওকে এবার দেখো যখন হচ্ছে নন ভোলাটাইল সলিউট নিয়েছি নন ভোলাটাইল মানে কি যেটা ভোলাটাইল না মানে গ্যাসে কনভার্টিভ হবে না বি এটা হচ্ছে সলিউটের জন্য এই নিলাম এই সলিউটকে ইন্ডিকেট করছি বি দিয়ে এবার দেখো এর যে সারফেস এখানে কিন্তু সারফেসে কিচ্ছু নেই ভালো করে খেয়াল করো সারফেসে কিন্তু কিচ্ছু নেই কারণ সারফেসে এরা যেহেতু নন ভোলাটাইল ভেপার প্রোডিউসই করছে না এবার যখন এ আর বি মিলিয়ে আমি সলিউশন বানাচ্ছি এ আর বি মিলিয়ে আমি সলিউশন বানাচ্ছি কি হচ্ছে দেখো ওকে তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি কিন্তু সারফেসে থাকছে শুধুমাত্র এ মানে সলভেন্ট যে প্রেসার দিচ্ছে সলিড কিন্তু কোনো প্রেসার দিতে পারছে না এই কারণের জন্য এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় খুব আসে যে নন ভোলাটাইল সলিউট সে ইউরিয়া হোক গ্লুকোজই হোক বা সল্টই হোক অ্যাড করলে কেন হচ্ছে ওয়াটারের হচ্ছে ভেপার প্রেসারটা ডিক্রিজ করে যায় কারণটা কি দেখতে পেলাম কারণ সারফেসে হচ্ছে সলভেন্ট এই যে পিওর সলিউট যেটা দেওয়া হয়েছে পিওর সলিউটের কোনো মলিকুলস কিন্তু সারফেসে ভেপার প্রেসারের জন্য কন্ট্রিবিউট করছে না এই কারণের জন্য এর কিন্তু ভেপার প্রেসার ডিক্রিজ করে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে সলিউশন এটা হচ্ছে
সলিউশন। এবার দেখো, এবার যেটা আমরা পাচ্ছি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে সলিউশনের যে প্রেসারটা হচ্ছে সেটা এখন আমরা, আচ্ছা আগে যদি লিখি যে কতটা প্রেসার ডিক্রিজ করলো, ভালো করে বলুন, ডেল্টা পি মানে কতটা প্রেসার ডিক্রিজ করলো, কতটা প্রেসার ডিক্রিজ করলো মানে কি, এই প্রেসারটা অলওয়েজ বেশি হবে, তাহলে হচ্ছে ডেল্টা পি ইকুয়াল টু পি এ নট মাইনাস পি এ, কারণ দেখো বি কোনো প্রেসার দিচ্ছে না, যা দিয়েছে সেটা পি, সেটাই হচ্ছে পি এ। ওকে, তাহলে এখন আমরা লিখতে পারি যে পি এ নট, আর পি এ মানে আমরা কি পেয়েছিলাম, পি এ নট ইন্টু এক্স এ, তাহলে এখান থেকে পি এ নট কমন নিলাম, তাহলে কি দাঁড়ালো 1 মাইনাস এক্স এ। এবার 1 মাইনাস এক্স এ মানে কি পেলাম, 1 মাইনাস এক্স এ মানে হচ্ছে এক্স বি। তাহলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, ভালো করে বুঝো, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার মানে ভেপার প্রেসার ইনিশিয়ালের রেসপেক্টে কতটা কমলো, মানে হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার মানে ডেল্টা পি বাই পি এ নট, এটাকেই বলছি কিন্তু আমরা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, সেটা ইকুয়াল টু কি পেলাম, এক্স বি। এক্স বি মানে কি, মোল ফ্র্যাকশন অফ বি, তার মানে আমরা লিখতে পারি যে নাম্বার অফ মোলস অফ বি বাই নাম্বার অফ মোলস অফ এ প্লাস নাম্বার অফ মোলস অফ বি। তাহলে এটাকে আমরা বলতে পারি যে ডব্লিউ বি বাই এম বি আর ডব্লিউ এ বাই এম এ প্লাস ডব্লিউ বি বাই এম বি। এটাকে যদি ফর্মুলা করে লেখা হয় তাহলে কি পেলাম, ডেল্টা পি মানে কি, পি এ নট মাইনাস পি এ বাই পি এ নট ইকুয়াল টু ডব্লিউ বি বাই এম বি, ডব্লিউ এ বাই এম এ প্লাস ডব্লিউ বি বাই এম বি। ওকে, এটা আমার নিউমেরিক্যালস করতে লাগবে, এক্ষুনি আমরা নিউমেরিক্যালসে আসছি, শুধু টার্মিনোলজিগুলো একটু বলে দিই, যেখানে এ মানে আমরা পেলাম সলিউট, বি মানে পেলাম সলভেন্ট, ডব্লিউ মানে কি ওয়েট, এম মানে কি মলিকুলার মাস, পি এ নট মানে কি হচ্ছে পিওর সলভেন্টের ভেপার প্রেসার, আর পি এ মানে কি সলিউশনের ভেপার প্রেসার। ক্লিয়ার? এবার আমরা আসছি এটা নিউমেরিক্যালসে। ওকে, এবার নিউমেরিক্যালসে আসছি, এখানকার আগে থেকেই বলে রাখি এখানকার যে নিউমেরিক্যালস গুলো আছে খুবই ইজি নিউমেরিক্যালস, জাস্ট ফর্মুলায় ফেললেই হয়ে যাবে। ওকে, at 25 degree C, question কি বলছে, at 25 degree C the vapor pressure of pure water is 23.55 mm. 6 gram of urea is dissolved in 100 gram of water. Find the vapor pressure of the solution. আবার একবার পড়ছি, at 25 degree C the vapor pressure of pure water is 23.55 mm. 6 gram of urea is dissolved in 100 gram of water. Find the vapor pressure of the solution. এই নিউমেরিক্যালস গুলো করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে পুরো ক্যালকুলেট করে নেব। ঠিক আছে, ক্যালকুলেট কি, ফার্স্ট যেটা বার করব সেটা হচ্ছে ভেপার প্রেসার অফ পিওর ওয়াটার, পিওর ওয়াটার, এইরকম সিম্বলিক রিপ্রেজেন্টেশন দিয়ে করবে পুরো। এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, পিএ নট, এটা কত বলা 23.55 mm। নেক্সট হচ্ছে ভেপার প্রেসার অফ সলিউশন, এটা মানে হচ্ছে পিএ, এটা আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে। এর জন্য আমাদের কি কি লাগবে, একটা হচ্ছে ওয়েট অফ সলিউট মানে হচ্ছে ওয়েট অফ ইউরিয়া। ঠিক আছে, সলিউট কিন্তু বি দিয়ে রিপ্রেজেন্ট করা হতো, আর ওয়েট মানে ডব্লিউ, তার মানে ডব্লিউ বি ইকুয়াল টু কত হলো, ডব্লিউ বি হচ্ছে 6 গ্রাম। তাহলে মলিকুলার মাস অফ ইউরিয়া মানে হচ্ছে মলিকুলার মাসকে এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এম বি, ইউরিয়ার ফর্মুলা কি ছিল, CO NH2 হোল 2, এটা ক্যালকুলেট করবে করলে 60 আসবে। তাহলে মলিকুলার মাস অফ ইউরিয়া কত আসছে, 60 গ্রাম মোল ইনভার্স। একই রকম ভাবে আসছে ওয়েট অফ ওয়াটার মানে হচ্ছে WA, এটা কত দেওয়া ছিল 100 গ্রাম। মলিকুলার মাস অফ ওয়াটার মানে হচ্ছে MA ইকুয়াল টু ওয়াটার মানে হচ্ছে H2O, ক্যালকুলেট করবে 18 আসবে। ওকে, তার মানে কত আসছে 18 গ্রাম মোল ইনভার্স। পুরো এরকম ভাবে লেখার পর কিন্তু নিউমেরিক্যাল স্টার্ট করবে, আমি বারবার রিকোয়েস্ট করছি। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা কি ছিল, PA নট মাইনাস PA
বাই PA নট ইকুয়াল টু x2 মানে হচ্ছে n2 বাই n1 প্লাস n2। পুরো এইভাবে ডেভেলপ করবে, তাহলে দেখবে মনে রাখতে সুবিধা হবে ডাইরেক্ট মুখস্থ না করে। ঠিক আছে, 2 না দিয়ে আমরা AB দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। ঠিক আছে, আমরা AB দিয়ে রিপ্রেজেন্ট করছি, 1 2 দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, AB দিয়েও রিপ্রেজেন্ট করা যেতে পারে। ঠিক আছে, XB মানে কি NB NA NB, তার মানে হচ্ছে WB বাই MB WA MA প্লাস WB বাই MB। এবার ভ্যালুগুলো পুট করি, তাহলে এই তো ফর্মুলা। PA নট মানে কত ছিল? PA নট মানে ছিল 23.55 মাইনাস PA বাই 23.55 ইকুয়াল টু WB কত ছিল 6 আর MB কত ছিল 60, আর এটা কত ছিল WA 100 বাই 18 প্লাস 6 বাই 60। এটা তোমরা ক্যালকুলেট করবে। এরপর যে অ্যান্সারটা আসবে PA, এটা আমি বলে দিচ্ছি, মিলিয়ে নেবে 23.13 mm এই অ্যান্সারটা আসবে। এটা তোমরা করবে, করে দেখবে এই অ্যান্সারটা আসবে। যদি না আসে তাহলে আমাকে জানিয়ে। এই হচ্ছে আমার নিউমেরিক্যালস। এবার এই নিউমেরিক্যালসের রেসপেক্টে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। যে হোমওয়ার্কটা দিচ্ছি সেটা হচ্ছে, ইফ দ্য ভেপার প্রেসার অফ 12.2% W/W aqueous solution of a non-volatile solute at 100 degrees temperature is 746.6 mmHg. Calculate the molecular mass of the solute. শুধু এখানে একটাই কথা বলে দিই, এই যেটা দেয়া এটা কিন্তু সলিউশনের ভেপার প্রেসার দেয়া। ঠিক আছে, তাহলে পিওর সলভেন্ট মানে পিওর ওয়াটারের ভেপার প্রেসার কত ছিল কিন্তু বলা নেই, এটা আমাদের কিন্তু ধরে নিতে হবে। এটা আমরা হিন্টস হিসেবে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মনে রাখবে টেম্পারেচার কত দেয়া 100 ডিগ্রি, এই কারণেই বলা নেই। 100 ডিগ্রি টেম্পারেচারে কি হয়, এটা হচ্ছে ওয়াটার বয়লিং পয়েন্ট, তখন ওয়াটার বয়েল করে যায়। তাহলে 100 ডিগ্রি টেম্পারেচারে কিন্তু পিওর ওয়াটার যে ভেপার প্রেসারটা দেবে সেটা হচ্ছে 1 atm। ওকে, কি দেবে 1 atm। আর atm কে যদি আমরা mmHg তে কনভার্ট করি তাহলে 1 atm মানে কি আমরা কি জানি 76 cmHg, তার মানে 760 mmHg। আমি হিন্টসটুকু দিয়ে দিলাম, এবার তোমরা পুরোটা করে আমাকে দেখাবে। ওকে, আচ্ছা এখন পড়বো আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশনের যে পয়েন্টগুলো আমাদের নোট ডাউন করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, ওবেজ রাউলস ল ইন এন্টায়ার রেঞ্জ অফ কনসেন্ট্রেশন, মানে সলিউশনটা টোটাল কনসেন্ট্রেশনের সমস্ত রেঞ্জেই কিন্তু রাউলস লটা মেনে চলবে। 2 নম্বর হচ্ছে পি থিওরিটিক্যাল ইকুয়াল টু পি অবজার্ভ। তোমরা গ্রাফটা আশা করছি মনে আছে, এরকম একটা গ্রাফ দেখিয়েছিলাম, যেটা এখান থেকে এই এই আর হচ্ছে পিটি মানে টোটাল প্রেসার যেটা ছিল পি টোটাল। ঠিক আছে, পি টোটাল, এটাকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি বলি পি যে টোটাল বার করলাম এটা কিন্তু থিওরিটিক্যাল ভ্যালু। এটা কি পি থিওরিটিক্যাল। ওকে, পি থিওরিটিক্যাল ভ্যালু। ওকে, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, আইডিয়াল সলিউশনের জন্য যে ক্যালকুলেট করে যে অবজার্ভ প্রেসারটাও পাবো আর থিওরিটিক্যাল প্রেসার দুটোই কিন্তু সেম হবে। তাহলে আইডিয়াল সলিউশনের যে সেকেন্ড পয়েন্টটা পেলাম সেটা হচ্ছে পি থিওরিটিক্যাল ইকুয়াল টু পি অবজার্ভ। নেক্সট হচ্ছে থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট কি পাচ্ছি, থার্ড পয়েন্ট হচ্ছে ডেল্টা ভি মিক্সচার ইকুয়াল টু 0। এটার মানে কি বলতে চাইছে, ধরো সলিউট ছিল 5 ml, সলভেন্ট ছিল 5 ml, আর যে সলিউশন ফর্ম করলো সেটা হলো পুরো 10 ml। তাহলে কি হলো, সলিউশন মাইনাস সলিউট প্লাস সলভেন্ট করলে 0 আসছে, ওই জন্য ডেল্টা ভি মিক্সচার ইকুয়াল টু 0। আর যদি কারোর এই অবজার্ভ থিওরিটিক্যাল পোর্শনে প্রবলেম থাকে, যখন আমরা নন আইডিয়াল সলিউশন পড়বো এটা পুরো ডিটেইলসে পড়ে নেবো, আর কোনো প্রবলেম থাকবে না, এখন জাস্ট বুঝে নাও, অসুবিধা নেই। ফোর্থ পয়েন্ট বলছে ধরো AA প্লাস BB কম্বাইন করে তৈরি করলো AB। তাহলে এখানে বলছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, intermolecular force of attraction between AA and BB and AB are same। তার মানে কি বলতে যাচ্ছে,
যে এই এ এর ভিতরে যে ইন্টারমলিকুলার ফোর্স আছে, বি এর ভিতরে সেম ইন্টারমলিকুলার ফোর্স আছে, আবার এবি যখন কম্বাইন করে যাচ্ছে তখনও তার ভিতরেও কিন্তু সেম ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অফ এ and BB equal to intermolecular force of attraction of AB. ওকে, তাহলে সবথেকে ভালো হচ্ছে এটা লেখা উচিত intermolecular force of attraction between AA and BB equal to intermolecular force of attraction of AB. ওকে, এবার হচ্ছে ফিফথ পয়েন্ট হচ্ছে ডেল্টা এইচ মিক্সচার ইকুয়াল টু 0। এটা কেন হচ্ছে একটু বুঝিয়ে দিই। এটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর ডিপেন্ড করছে। দেখো এই বন্ডটা ভাঙার জন্য যা এনার্জি লাগছে, এই বন্ডটা ভাঙার জন্য যা এনার্জি লাগছে, ভালো করে খেয়াল করো, দুটো যোগ করলে এই বন্ডটা ভাঙার জন্য যা এনার্জি লাগছে সেম হয়ে যাচ্ছে। তাহলে ডেল্টা এইচ এ কোনো চেঞ্জ আসছে না, এই কারণের জন্য ডেল্টা এইচ মিক্সচার ইকুয়াল টু 0। এই হচ্ছে আইডিয়াল সলিউশনের 5টা ক্যারেক্টারিস্টিক্স। এরপর আমরা আসছি নন আইডিয়াল সলিউশন। এবার আসছি নন আইডিয়াল সলিউশন। দেখো যদি আইডিয়াল সলিউশনে কারোর কোনো টার্ম বুঝতে অসুবিধা হয়ে থাকে, সেটা আমরা নন আইডিয়াল পড়তে গিয়ে পুরো ক্লিয়ার হয়ে যাব, কারণ আইডিয়ালে সব তো আইডিয়ালটা হয়েছে ওই জন্য বুঝতে অসুবিধা হতেও পারে। ঠিক আছে, তাহলে নন আইডিয়ালটা ভালো করে বুঝবে তাহলেই হবে। নন আইডিয়াল সলিউশন, তাহলে আইডিয়াল সলিউশনের জন্য কি ছিল, আইডিয়াল সলিউশনের জন্য ছিল পি থিওরিটিক্যাল ইকুয়াল টু পি অবজার্ভ। ওকে, তাহলে নন আইডিয়ালের জন্য বুঝতেই পারছো ইকুয়াল হবে না। তাহলে নন আইডিয়ালের ফার্স্ট কন্ডিশন যেটা হচ্ছে, নন আইডিয়াল সলিউশনের জন্য একটা হচ্ছে পি থিওরিটিক্যাল নট ইকুয়াল টু পি অবজার্ভ। তাহলে পি থিওরিটিক্যাল যখন নট ইকুয়াল টু পি অবজার্ভ হলো, তখন কিন্তু দুটো কন্ডিশন ডেভেলপ করলো। ওকে, কি কি ডেভেলপ করলো, দাঁড়াও দুটো বোর্ডটাকে দুটো ভাগে ভাগ করে দিই। দুটো কন্ডিশন ডেভেলপ করলো। একটা কি হলো, একটা কন্ডিশন হলো যেখানে পি অবজার্ভ গ্রেটার দেন পি থিওরিটিক্যাল। আরেকটা কন্ডিশন হলো যেখানে পি অবজার্ভ লেস দেন পি থিওরিটিক্যাল। যখন পি অবজার্ভ গ্রেটার দেন পি থিওরিটিক্যাল হচ্ছে, তখন সেই সলিউশনটাকে আমরা বলছি পজিটিভলি ডেভিয়েটেড নন আইডিয়াল সলিউশন। কি নাম দিলাম, পজিটিভলি ডেভিয়েটেড নন আইডিয়াল সলিউশন। আর যখন পি অবজার্ভ লেস দেন পি থিওরিটিক্যাল হলো, তখন আমরা তাকে বলছি নেগেটিভলি ডেভিয়েটেড নন আইডিয়াল সলিউশন। এবার এই যে বললাম ব্যাপারটা, সেটা কি একটু দেখা যাক। ধরো এই যে গ্রাফটা আমরা এঁকেছিলাম, মনে আছে তো, দেখো এই জায়গাটা ছিল, এই ছিল, আর হচ্ছে এই ছিল। এটাকে আমরা বলছি পি থিওরিটিক্যাল। ঠিক আছে, এটাকে আমরা বলছি পি থিওরিটিক্যাল। যখন পজিটিভলি ডেভিয়েট হবে, সবগুলোই কিন্তু পজিটিভ হবে, মানে বেড়ে যাবে। ওকে, তাহলে সবগুলো কি হলো, বেড়ে গেল, যা ছিল তার থেকে বেড়ে গেল। ক্লিয়ার, যা ছিল তার থেকে বেড়ে গেল, একে বলা হচ্ছে পজিটিভলি ডেভিয়েটেড। আর নেগেটিভলি ডেভিয়েটেড কি হলো, এটা হচ্ছে পি থিওরিটিক্যাল আর এটা হচ্ছে পি অবজার্ভ। এর ক্ষেত্রে এটা পি থিওরিটিক্যাল, আর নেগেটিভলি ডেভিয়েটেড মানে কি সব নিচের দিক থেকে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমার কাছে এখন পি অবজার্ভ। ঠিক আছে, তাহলে ফার্স্ট পয়েন্ট বোঝা গেল যে পি থিওরিটিক্যালের সাথে অবজার্ভের যে গ্রেটার দেন বা লেস দেন এর কনসেপ্টটা। এর एग्जांपल কি, এই সলিউশনের एग्जांपल হচ্ছে ইথাইল অ্যালকোহল C2H5OH প্লাস ওয়াটার। আর এর एग्जांपल কি আছে, এর एग्जांपल হচ্ছে HCl প্লাস ওয়াটার। আচ্ছা, 2 নম্বর পয়েন্টটা এখানকার মেইন পয়েন্ট। এটা বুঝলে বাকি পয়েন্টগুলো সব এমনি ক্লিয়ার হয়ে যায়। 2 নম্বর পয়েন্ট দেখো, 2 নম্বর পয়েন্ট কি দেখতে পাচ্ছি, তার মানে
পজিটিভলি ডেভিয়েট হচ্ছে, তাই তো? পজিটিভলি ডেভিয়েট হচ্ছে মানে কি, যে সলিউশনটা ফর্ম করছে তার মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা লোয়ার আছে, তাই তো? তাহলে কি লিখবো, ইন্টার molecular force of attraction between AB is weaker than AA and BB। তাহলে এর জন্য কি হলো, অপোজিটটা হলো, এর জন্য হলো ইন্টার molecular force of attraction between A and B bond is stronger than AA and BB। ওকে, তাহলে কি হলো ব্যাপারটা ভালো করে বোঝো, যখন A নিলাম, B নিলাম, আর অ্যাড করে AB ফর্ম করছে, ধরো এটা হচ্ছে আমার A, এটা হচ্ছে B, এটা A, এটা হচ্ছে B। এবার হচ্ছে A B এর মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল, যখন এটা AB ফর্ম করছে তখন কি হচ্ছে, এদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমে যাচ্ছে মানে কি, এখানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন মানে বেশি মানে কি, কাছাকাছি আনছে, তাহলে এখানে কিন্তু অতটা কাছাকাছি আনতে পারলো না, বুঝে গেল? এখানে A যতটা ক্লোজে ছিল, এখানে A B কিন্তু অনেকটা দূরে চলে গেল। অ্যাকচুয়ালি এটা মানে আমরা কি বুঝলাম, এখানে কিন্তু দুজনের মধ্যে রিপালশন হলো, মানে অ্যাট্রাকশনটা কম হওয়া মানে রিপালশন হলো, মানে একটু দূরে চলে গেল, ঠিক আছে? এর ক্ষেত্রে হচ্ছে উল্টো কন্ডিশন, এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এটা A, এটা B, আর এখান থেকে সলিউশন যখন ফর্ম করছে, ধরো AA আর BB এরকম গ্যাপিংসে ছিল, কিন্তু যখনই AB ফর্ম করছে তখন এরা কাছাকাছি চলে এলো, যখন AB ফর্ম করছে তখন এরা কাছাকাছি চলে এলো, তার মানে কি হলো, এদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেড়ে গেল, ঠিক আছে? আশা করছি সেকেন্ড পয়েন্টটা বোঝা গেল। এবার আসছি থার্ড পয়েন্টে, ডেল্টা ভি মিক্সচার। নিজেরাই বুঝতে পারবে ডেল্টা ভি মিক্সচারের ভ্যালু কি হওয়া উচিত। ডেল্টা ভি মিক্সচার, দেখো ডেল্টা ভি মিক্সচার কি হচ্ছে, ডেল্টা ভি মিক্সচার তাহলে কি হচ্ছে, এখানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমে গেল, মানে এদের মধ্যে ডিসটেন্সটা বেড়ে গেল, তার ফলে কি হলো, এই যে ভলিউমটা বেড়ে গেল, এই কারণের জন্য এই ভলিউমটা এদের তুলনায় বেশি হয়ে গেল, তাহলে ডেল্টা ভি মিক্সচার গ্রেটার দ্যান 0। আর এর ক্ষেত্রে কি হলো, ভলিউমটা উল্টে আরো কমে গেল, তাহলে এর জন্য ডেল্টা ভি মিক্সচার কি হলো, লেস দ্যান 0। আরেকটা পয়েন্ট শিখবো, সেটা হচ্ছে ডেল্টা এইচ মিক্সচার। ডেল্টা এইচ মিক্সচার মানে চেঞ্জ অফ এনথালপি, ডেল্টা এইচ মিক্সচার। ডেল্টা এইচ মিক্সচার কি দেখবো, দেখো যখন এটা ফর্ম করছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি কমে যাচ্ছে, ঠিক আছে? এই কারণের জন্য এখানে কি হচ্ছে, ডেল্টা এইচ মিক্সচার যেটা লাগছে সেটা হচ্ছে গ্রেটার দ্যান 0, কিন্তু এর জন্য ডেল্টা এইচ মিক্সচার কি হচ্ছে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেড়ে যাওয়ার জন্য এর ডেল্টা এইচ মিক্সচার হচ্ছে লেস দ্যান 0। এই হচ্ছে আমার আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন গেল। এবার নন আইডিয়াল সলিউশনের মধ্যে দুটো ভাগ পেলাম, একটা হচ্ছে পজিটিভলি ডেভিয়েটেড নন আইডিয়াল সলিউশন, একটা হচ্ছে নেগেটিভলি ডেভিয়েটেড নন আইডিয়াল সলিউশন, এগুলো গেল। এবার তোমাদের একটা এক্সাম্পল লিখে দিচ্ছি, পজিটিভলি ডেভিয়েটেড আইডিয়াল নন আইডিয়াল সলিউশন আর হচ্ছে নেগেটিভলি ডেভিয়েটেড নন আইডিয়াল সলিউশনের জন্য, ঠিক আছে? তাহলে এবার একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দুটোর জন্য এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এক্সাম্পল গুলো দেখো, এর এক নম্বর এক্সাম্পল অলরেডি বলে দিয়েছি, C2H5OH প্লাস ওয়াটার। দু নম্বর এক্সাম্পল মিথাইল অ্যালকোহল দিয়েও হবে, CH3OH প্লাস ওয়াটার। আচ্ছা, তিন নম্বর এক্সাম্পল কি আছে, তিন নম্বর এক্সাম্পল আছে কার্বন ডাই অক্সাইড প্লাস অ্যাসিটোন।
তিনটে করে এক্সাম্পল মাথায় রাখা হবে। তাহলে এবার হচ্ছে ওর তিনটে এক্সাম্পল কি আছে, HCl ওয়াটার, একটা তো অলরেডি বলে দিলাম, HCl প্লাস ওয়াটার। 2 নম্বর হচ্ছে অ্যাসিটোন প্লাস ক্লোরোফর্ম। আর 3 নম্বর হচ্ছে ফেনল আর অ্যানিলিন, ফেনল প্লাস অ্যানিলিন। যে এক্সাম্পলগুলো এক্সামে অলরেডি এসে গেছে সেগুলো একটু মার্ক করে দিচ্ছি। ইথাইল অ্যালকোহল প্লাস ওয়াটার, এই এক্সাম্পলটা ইম্পর্টেন্ট। অ্যাসিটোন প্লাস ক্লোরোফর্ম, এটা এক্সামে এসেছে। আর ফেনল অ্যানিলিন এটা কিন্তু এক্সামে আসা, বাকিগুলোও আসতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে আশা করছি এই পোর্শনটা বোঝা গেল। এবার আসছি আমার সলিউশন পার্ট 2 এর লাস্ট ভিডিও, সেটা হচ্ছে অ্যাজিওটোপ মিক্সচার। ওকে, এটা ভালো করে বুঝে নাও, নইলে কিন্তু অ্যাজিওটোপ মিক্সচারটা বুঝতে প্রবলেম হবে। এটা পুরোপুরি বুঝে নাও, তারপর আসছি অ্যাজিওটোপ মিক্সচার। এবার আসছি অ্যাজিওটোপ। দেখো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই আমি না লিখে এটা লিখে রেখে দিয়েছি, যাতে তোমরা লিখে নিতে পারো। আমি জাস্ট বলে দিচ্ছি অ্যাজিওটোপের ফার্স্ট পয়েন্ট কি, বাইনারি সলিউশন। বাইনারি সলিউশন কাকে বলে, যেখানে হচ্ছে একটা সলিউট থাকবে আর একটা সলভেন্ট থাকবে। 2 নাম্বার ফিক্সড কম্পোজিশন অফ সলিউট অ্যান্ড সলভেন্ট, মানে সলিউট অ্যান্ড সলভেন্টের যে কম্পোজিশনটা সেটাও কিন্তু ফিক্সড থাকবে। 3 নাম্বার সলিউশন বয়েলস অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, মানে এই সলিউশনটা কিন্তু একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে বয়েল করবে, অন্য টেম্পারেচারে হবে না। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন is not possible. Okay, mole fraction of solute in liquid phase equal to mole fraction of solute in vapor phase, মানে সলিউটের ভেপার ফেজ আর লিকুইড ফেজে মোল ফ্র্যাকশনটা সেম হবে। একই রকম ভাবে সলভেন্টেরও কিন্তু লিকুইড ফেজ আর ভেপার ফেজে মোল ফ্র্যাকশনটা সেম হবে। এবার এই জায়গাটা একটু বুঝিয়ে দিই, ফ্র্যাকশনাল ডিস্টিলেশনটা অনেকের হয়তো ক্লিয়ার নেই। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কাদের হয়, ধরো দুটো লিকুইড যারা পরস্পরের সাথে মিশে যায় কিন্তু তাদের বয়লিং পয়েন্টে ডিফারেন্স থাকে। ধরো একটা লিকুইড নেওয়া হচ্ছে যার টেম্পারেচার হচ্ছে, যার হচ্ছে বয়লিং পয়েন্ট হচ্ছে 60 ডিগ্রি সি, আর একটা লিকুইড নেওয়া হচ্ছে যার টেম্পারেচার 100 ডিগ্রি সি। এবার আমি যদি 70 ডিগ্রি সিতে হিট করি, তাহলে কি হবে, 60 ডিগ্রিটা যে লিকুইডটা আছে সেটা পুরো এখান থেকে এখানে এসে জমা হয়ে যাবে। এই যে সেপারেশনটা হয় এর নাম হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এবার একটা মজার কথা বলি, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কখন হবে না, যখন লিকুইড ফেজে যে পার্শিয়াল প্রেসার থাকবে, ভেপার ফেজে যদি সেম পার্শিয়াল প্রেসার থাকে, তখন কিন্তু ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করা যায় না। তাহলে এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, লিকুইড ফেজে যে পার্শিয়াল প্রেসার থাকছে, ভেপার ফেজে সেম পার্শিয়াল প্রেসার থাকছে। এই কারণের জন্য অ্যাজিওটোপ মিক্সচারকে কিন্তু ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করা যায় না। তাহলে এই তিনটে পয়েন্ট বুঝতে পারলাম কি জিনিস। এবার হচ্ছে অ্যাজিওটোপ মিক্সচার হচ্ছে 2 টাইপস। দেখো অ্যাজিওটোপ মিক্সচার দুটো টাইপ, একটা হচ্ছে মিনিমাম বয়লিং মিক্সচার আর একটা হচ্ছে ম্যাক্সিমাম বয়লিং মিক্সচার। তাহলে কি পেলাম, একটা হচ্ছে মিনিমাম বয়লিং পয়েন্ট আর একটা কি পেলাম, ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট। মিনিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওটোপ কাদের জন্য, আচ্ছা মিনিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওটোপ কথাটা লিখে দিই, অ্যাজিওটোপ। আর একটা হচ্ছে ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওটোপ। মিনিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওটোপ কাদের জন্য হয়, যাদের হচ্ছে পজিটিভলি ডেভিয়েটেড নন আইডিয়াল সলিউশন, এদের জন্য হচ্ছে মিনিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওটোপ হয়। আর যারা হচ্ছে নেগেটিভলি ডেভিয়েটেড নন আইডিয়াল সলিউশন, তাদের জন্য হচ্ছে ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওটোপ হয়। দেখো কি জিনিস, এবার একটু বুঝিয়ে দিই অ্যাজিওটোপটা কি জিনিস। এবার দেখো পুরো ক্লিয়ার হয়ে যাবে, সেই একই গ্রাফ যেটা আমরা পড়েছি সেটা নিয়ে ডিসকাস করব। ধরো আমরা একটা এক্সাম্পল নিচ্ছিলাম, এর এক্সাম্পল কি ছিল, C2H5OH, তাই তো, C2H5OH ওয়াটার। এর অ্যাজিওটোপ মিক্সচারটা হচ্ছে 95% C2H5OH অ্যাকোয়াস, এর হচ্ছে অ্যাজিওটোপ মিক্সচার। বুঝিয়ে দিচ্ছি কি জিনিস। আর এর হচ্ছে 68% HNO3 অ্যাকোয়াস, এর হচ্ছে অ্যাজিওটোপ মিক্সচার। দেখো একটা তার মানে ইথানল থাকছে আর একটা ওয়াটার থাকছে। এই ছবি ছিল
এই ছবি ছিল। পজিটিভ ডেভিয়েশনটা কি ছিল? আচ্ছা, পি থিওরিটিক্যালটা টানি, এই হচ্ছে পি থিওরিটিক্যাল। পজিটিভ ডেভিয়েশন মানে কি? আমি নিচের গুলো দেখাচ্ছি না। পজিটিভ ডেভিয়েশন মানে কি? এটা বাড়ছিল। এবার একটা মজার জিনিস দেখায়, যে বাড়ছিল, এই বাড়াটা কিন্তু একটা পয়েন্টে ম্যাক্সিমাম হয়েছে। তার আগে আরেকটা জিনিস একটু বলে দিই, কম্পোজিশন গুলো ধরে নিলাম। এখানে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ C2H5OH ইকুয়াল টু 1, আর এই পয়েন্টে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ C2H5OH ইকুয়াল টু 0। একই রকম ভাবে মোল ফ্র্যাকশন অফ ওয়াটার এখানে হচ্ছে 1, আর মোল ফ্র্যাকশন অফ ওয়াটার এখানে হচ্ছে 0। তাহলে দেখো, C2H5OH যখন 95% আছে তখন এটা ম্যাক্সিমাম দেখাতে হবে। যেটা বলছিলাম, পজিটিভলি ডেভিয়েটেড নন আইডিয়াল সলিউশন মানে কি? পজিটিভলি ডেভিয়েশনটা যে ঘটে, ভালো করে খেয়াল করে দেখবে, পজিটিভলি ডেভিয়েশনের এই যে ডেভিয়েশনটা একটা পয়েন্টে গিয়ে ম্যাক্সিমাম হয়ে যায়। ক্লিয়ার? ডেভিয়েশনটা একটা পয়েন্টে গিয়ে ম্যাক্সিমাম হলো। সেই পয়েন্টটা কোনটা? এই পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্ট, ভালো করে খেয়াল করে, এই পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্ট যেখানে গিয়ে ডেভিয়েশনটা ম্যাক্সিমাম হলো। ক্লিয়ার? এখানে যেখানে গিয়ে ডেভিয়েশনটা ম্যাক্সিমাম হলো, এর ক্ষেত্রে এটাই হচ্ছে সেই হচ্ছে অ্যাজিউটিভ মিক্সচার পয়েন্ট, যেখানে দেখা গেছে অ্যালকোহলের কম্পোজিশন কত বললাম, যেখানে দেখা গেছে অ্যালকোহল থাকে 95% আর হচ্ছে ওয়াটার থাকে 5%। ওকে, তাহলে একই রকম ভাবে যদি আমরা নেগেটিভলি ডেভিয়েটেড ছবিটা দেখি, তাহলে কি দেখতে পাবো? একই ছবি আঁকি। এই হচ্ছে আমার পি থিওরিটিক্যাল। নেগেটিভলি ডেভিয়েটেড মানে কি? নেগেটিভলি ডেভিয়েটেড মানে কি? নিচের দিকে নামবে। আচ্ছা, তার আগে কম্পোজিশন গুলো লিখে নি। আচ্ছা, এখানে হচ্ছে x অফ HNO3 ইকুয়াল টু 1, আর এখানে হচ্ছে x অফ HNO3 ইকুয়াল টু 0, আর এখানে পার্শিয়াল প্রেসার অফ ওয়াটার ইকুয়াল টু 1, আর এখানে পার্শিয়াল প্রেসার হচ্ছে মোল ফ্র্যাকশন অফ ওয়াটার ইকুয়াল টু 0। এবার দেখো, নেগেটিভলি ডেভিয়েশন মানে কি? নেগেটিভলি ডেভিয়েশন মানে নিচের দিকে নামছে। দেখো, নিচের দিকে যেমন বাড়ার সময় একটা ম্যাক্সিমাম পয়েন্ট এসেছিল, তেমনি যখন কমছে তখনও কিন্তু একটা ম্যাক্সিমাম পয়েন্ট আসবে। সেই পয়েন্টটা কত? যখন HNO3 68% থাকছে, মানে মোটামুটি এইরকম একটা জায়গায় কি আমরা দেখতে পাচ্ছি, একটু কমিয়ে দিই, এইরকম একটা জায়গায় কি আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্টটা মিনিমাম হয়ে যাচ্ছে। দেখো ভালো করে, এইরকম একটা জায়গায় গিয়ে পয়েন্টটা মিনিমাম হয়ে যাচ্ছে। তাহলে এই পয়েন্টটাই কিন্তু আমার হচ্ছে অ্যাজিউটিভ মিক্সচার পয়েন্ট। ক্লিয়ার? তাহলে আমার কাছে এই পয়েন্টটাই হচ্ছে অ্যাজিউটিভ মিক্সচার পয়েন্ট। ওকে, তাহলে আমার কাছে এই পয়েন্টটাই কিন্তু অ্যাজিউটিভ মিক্সচার পয়েন্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে HNO3 পার্সেন্টেজ কত যাচ্ছে? 68%। ওকে, তাহলে এবার হচ্ছে, তাহলে কি দেখতে পেলাম? পজিটিভলি ডেভিয়েশনের জন্য যে ম্যাক্সিমাম পয়েন্টটা হচ্ছে, এটাই তার হচ্ছে সেই ফিক্সড কম্পোজিশন। দেখো, যে ফিক্সড কম্পোজিশন বলছিলাম, এটাই হচ্ছে সেই ফিক্সড কম্পোজিশন। আর এর ক্ষেত্রে এই যে লোয়ার পয়েন্টটা পেলাম, এটাই হচ্ছে ফিক্সড কম্পোজিশন। এবার এটা কেন মিনিমাম বয়েলিং মিক্সচার, এটা কেন ম্যাক্সিমাম বয়েলিং মিক্সচার, বুঝিয়ে দিচ্ছি। দেখো, এইবার যদি বয়েলিং পয়েন্টের রেসপেক্টে গ্রাফটাকে আমি প্লট করার চেষ্টা করি, একদম সেম গ্রাফই প্লট করছি। ভালো করে একটা জিনিস ভাবো, ঠিক আছে? তাহলে ভালো করে একটা জিনিস ভাবো, যে ভেপার প্রেসার যত হাই হবে, তার মানে কি সেটা তত ভোলাটাইল হবে। যার ভেপার প্রেসার যত হাই সেটা তত বেশি কি ভোলাটাইল। আচ্ছা, এটা আমার পড়ারও দরকার নেই। ভেপার প্রেসার যত হাই সেটা কি তত বেশি ভোলাটাইল, এটা আমরা অলরেডি শিখে গেছি। ভেপার প্রেসার যত হাই সেটা তত বেশি ভোলাটাইল। তত বেশি ভোলাটাইল হয় মানে কি? তার বয়েলিং পয়েন্ট তত লো। তাহলে এই পয়েন্টে ভেপার প্রেসারটা কি ছিল? ম্যাক্সিমাম। এই পয়েন্টে ভেপার প্রেসারটা ম্যাক্সিমাম থাকা মানে এই পয়েন্টে বয়েলিং পয়েন্টটা কি হবে? মিনিমাম। তাহলে যদি আমরা বয়েলিং পয়েন্টের গ্রাফটা করি, তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে এটাকে একটু এক্সটেন্ড করে দিই বরাবর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বয়েলিং পয়েন্টটা এই পয়েন্টটা কিন্তু মিনিমাম, এই জন্য একে বলা হয় মিনিমাম বয়েলিং মিক্সচার। ক্লিয়ার? বয়েলিং পয়েন্টটা এই পয়েন্ট হচ্ছে মিনিমাম, এই কারণের জন্য একে বলা হচ্ছে মিনিমাম বয়েলিং মিক্সচার। একই রকম ভাবে যদি আমরা এটার জন্য প্লট করি, তাহলে কি পাচ্ছি? এই পয়েন্টটাকে এক্সটেন্ড করে দিন। তাহলে কি দেখতে পাচ্ছি? এখানে কি দেখতে পেলাম? এই কম্পোজিশনে আমার ভেপার প্রেসারটা হচ্ছে সব থেকে মিনিমাম। ভেপার প্রেসার মিনিমাম হওয়া মানে কি? বয়েলিং পয়েন্টটা তাহলে কি হবে? ম্যাক্সিমাম। তাহলে এখান থেকে এখানে যাওয়ার জন্য দেখবো এই পয়েন্টে হচ্ছে
বয়লিং পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টে, বয়লিং পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম। তাই এই পয়েন্টটা কি দেখলাম, বয়লিং পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম, এই জন্য একে বলা হচ্ছে ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওটোপ। ঠিক আছে, অ্যাজিওটোপের কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, অনেক স্টুডেন্টের কাছে এই কনসেপ্টটা থাকে না। আশা করি জিনিসটা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার সলিউশন পার্ট 2 ক্লাসটা একটু বড় হয়ে গেল, প্রতিটা পয়েন্ট খুব মন দিয়ে দেখবে, নইলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে সলিউশন পার্ট 3 নিয়ে, যেখানে আমরা মেনলি পড়বো কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টির আবার ফার্স্ট প্রপার্টি যেটা, সেটা আমাদের পড়া হয়ে গেছে অলরেডি, সেটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। ওকে, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সরি, আরেকটু পোর্শন বলে দিই, আশা করি তোমরা বুঝে গেছো, তাও একবার বলছি। এই বরাবর যেটা প্লট করা হচ্ছে সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন, এই বরাবর যেটা প্লট করা হচ্ছে সেটা হচ্ছে পার্শিয়াল প্রেশার। ওকে, পার্শিয়াল প্রেশার, মোল ফ্র্যাকশন। কিন্তু এখানে কি হচ্ছে, মিনিমাম বয়লিং মিক্সচার বলেছি, তার মানে এই বরাবর প্লট করা হচ্ছে টেম্পারেচার, আর এই বরাবর প্লট করা হচ্ছে মোল ফ্র্যাকশন। ওকে, তাহলে এই বরাবর প্লট করা হচ্ছে টেম্পারেচার, এই বরাবর প্লট করা হচ্ছে মোল ফ্র্যাকশন। এইটুকু একটু বলে দিলাম, এটা একটু নোট ডাউন করে নিও, নাহলে গ্রাফটার কোনো মানে থাকে না, এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কি রিপ্রেজেন্ট করছি যদি না লিখতে পারি। ওকে, ক্লাস এই পর্যন্ত।